কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বৈকল্পিক পত্রিকার নিবেদন শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা কেউ ভোলে না কেউ ভোলে। এই শ্রুতিগ্রন্থটি পাঠ করেছেন বৈকল্পিক পত্রিকার যুগ্ম সম্পাদক দেবাঞ্জনা দাস। শুরু হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা কেউ ভোলে না কেউ ভোলে। আজ ষষ্ঠ পর্ব। আমার পাতানো দিদি আর যতীন, নজরুলের ছিনু আর আমার তারকা পেছনে টেনে রাখতে পারলে না আমাদের। যারা পারত, আমার মাতামহী আর নজরুলের মা, তারা রইল দূরে। নিষ্ঠুরতম উদাসীন্যে তাদের সঙ্গে দেখা না করে শুধু তাদের স্মৃতির আগুন বুকে জ্বালিয়ে নিয়ে আমরা একদিন ট্রেনে চড়ে বসলাম সন্ধ্যার অন্ধকারে। দুগিয়া হাসতে হাসতে এসে বসলো আমাদের সঙ্গে, তার মা দাঁড়িয়ে রইল ল্যাম্পপোস্টের নিচে। দুগিয়ার মতো এক সর্বহারা পাষাণের চোখেও দেখলাম অশ্রুর ধারা। আমাদের চোখ ছিল শুকনো, পাশাপাশি বসে হাসছিলাম আমরা, নজরুল আর আমি। সে হাসিও শুকনো। জীবন দেবতার প্রতি নিদারুণ অভিমানে যে আগুন জ্বালিয়েছিলাম আমাদের বুকে, তারই উষ্ণ উত্তাপে বোধ করি উত্তাল অশ্রু সমুদ্র শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কলকাতায় পৌঁছলাম পরের দিন সকালে। এর আগে নজরুল কখনো কলকাতা দেখেনি। বললাম, দেখো, আর হয়তো দেখতে পাবো না। পৃষ্ঠা 139। নজরুলের কেন জানি না দৃঢ় বিশ্বাস সে আবার ফিরে আসবে। বললে, না না, এত তাড়াতাড়ি মরবো না আমরা। আমাদের যেতে হবে সুকিয়া স্ট্রিটে, ব্র্যাকেটে আজকাল কৈলাস বোস স্ট্রিট। 71 নম্বর বাড়িখানি উখড়ার জমিদারদের। রায় সাহেবের কোনো বাড়ি তখন হয়নি কলকাতায়। উখড়া স্টেটের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, কাজেই ওই এক বাড়িতেই আমাদের দুবাড়ির কাজ চলত। কলেজ স্ট্রিটে ট্রাম বদল করবার জন্য নেমেছি, দেখে আমাদের নিয়ে যাবার জন্য লোক দাঁড়িয়ে আছে। রায় সাহেবের টেলিগ্রাম এসে পৌঁছেছে আমাদের আগেই। সেখানে গিয়ে দেখি আমার মামা, উখড়ার সেজো মামা ইত্যাদি অনেকেই বসে আছেন আমাদের জন্য উদ্গ্রীব হয়ে। উখড়ার সেজো মামা ব্র্যাকেটে শৈলবিহারীর লাল সিং হান্ডি আমাকে দেখেই বলে উঠলেন, খুব দেখালি বাবা। আমার মামা একটি কথাও বললেন না, শুধু একবার আমার মুখের দিকে তাকালেন। আমার মা আর এই মামা, রায় সাহেবের 2 ছেলে মেয়ে। আমার মা অনেকদিন আগেই চলে গেছে আমাকে রেখে, তখন আমি নিতান্তই ছোট। আমার সে কথা মনে নেই, কিন্তু মামা বোধ করি ভুলতে পারেননি সে কথা। অনেকক্ষণ পরে কথা বললেন তিনি। বললেন, সব দিলে তো শেষ করে? খুব বাহাদুর। কই, এসডিওর চিঠি কার কাছে? নজরুল তার পকেট থেকে খামের চিঠিখানি বের করে দিলে। মামা বললেন, রাত জেগে ট্রেনে এসেছো, যাও এবার স্নান করে খেয়ে দিয়ে ঘুমোগে। বিকেলে নিয়ে যাব রিক্রুটিং অফিসে। রাত জেগে এসেছি সত্যিই তো, চোখ জ্বালা করছে। ভেবেছিলাম স্নান করলেই ঘুমে চোখ ভরে আসবে, কিন্তু কোথায় ঘুম। পৃষ্ঠা 140। দুগিয়া বসে বসে পা টিপছে, বারণ করলেও শোনে না। বলে, আমাকে ফেলে যেন তোমরা চলে যেও না। দুগিয়ার সঙ্গে মজার মজার গল্প করেই সময়টা আমাদের কেটে গেল। হেদোর উত্তর দিকের লাল বাড়িতে মল্লিক সাহেবের রিক্রুটিং অফিস। মামা আর সেজবাবু আমাদের সেখানে নিয়ে গেলেন। খাতায় নাম লেখানো হলো। দুগিয়াও বাদ গেল না। তার নাম উঠল সুইপারের খাতায়। দুগিয়ার তাতে আপত্তি নেই, শুধু একবার জিজ্ঞাসা করলে, সুইপার মানে কি? আমি বললাম, ঝাড়ুদার। নজরুল হাসতে হাসতে বললে, ম্যাথর। তা হোক, তবু সে যাবে। তারপরেই পরীক্ষার পালা। আর একটা ঘরে নিয়ে যাওয়া হলো নজরুলকে আর আমাকে। দুগিয়ার পরীক্ষার দরকার নেই। পরীক্ষা যৎসামান্যই। কত ফুট লম্বা, কত ওজন, বুকের ছাতির মাপ কত। প্রথমেই নজরুল পাশ হয়ে গেল। যিনি মাপ নিচ্ছিলেন তিনি বললেন, বসুন ওই বেঞ্চে। এক্ষুনি আপনাদের পাঠিয়ে দেওয়া হবে ফোর্ট উইলিয়ামে। সেখানে সাজ পোশাক, বিছানা আর কিট ব্যাগ দেওয়া হবে। তারপর যেদিন টার্ন আসবে সেই দিন যাবেন নওশেরা। মামা এবার আমাকে এগিয়ে দিলেন। ভদ্রলোক লিখে চলেছেন খাতায়। লম্বা ঠিক আছে, ওজন ঠিক আছে। শেষে এসে দাঁড়ালাম ফিতে দিয়ে যিনি বুকের মাপ নিচ্ছিলেন তাঁর কাছে। একবার মাপলেন, দুবার মাপলেন, তারপর বললেন, 1 ইঞ্চি কম, আনফিট। পৃষ্ঠা 141।
যিনি খাতা লিখছিলেন তিনি আমাকে কাছে ডাকলেন, বললেন, বাড়ি চলে যান, দিন কতক খুব সাঁতার কাটুন, তারপর বুকের মাপ ঠিক হয়ে গেলে আবার অ্যাপ্লাই করবেন, বলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। হাঁকলেন, নেক্সট। মামা তখন আমার হাতখানা চেপে ধরেছেন। ওদিকে নজরুল উঠে দাঁড়িয়েছে। এ কি হলো? নজরুল এগিয়ে এসে বললে, সে কি, তোমার বুকের ছাতি তো। মামা বললেন, তোমার চেয়ে অনেক ছোট। তারপর যা হলো তা আর লিখবার নয়। নজরুলের মুখের দিকে একবার তাকিয়েছিলাম, মনে আছে। তার সে শুকনো চোখেও সেদিন একটুখানি জল দেখেছিলাম, আর আমার চোখে তখন অশ্রুর ধারা নেমেছে। মামা আমাকে সেখান থেকে জোর করে টেনে আনলেন, বললেন, খুব হয়েছে, এসো। পৃষ্ঠা 142। নয়। যার যাবার কথা নয় সেও চলে গেল। তালপাতার সেপাই দুগিয়া চলে গেল সুইপার হয়ে। পেছনে পড়ে রইলাম শুধু আমি। দুঃখ যত না হলো, লজ্জা হলো তার চেয়ে বেশি। রানীগঞ্জে আমি ফিরে যাব কোন মুখে? সুকিয়া স্ট্রিটের বাসায় এসে নিঃশ্বাস টেনে টেনে বুকের ছাতিটা বারবার ফুলিয়ে ফুলিয়ে দেখতে লাগলাম। দর্জির কাছে গিয়ে একটা ফিতে দিয়ে মেপে দেখলে হয়। উখড়ার সেজ মামার মুখে হাসি দেখে মনে কেমন যেন সন্দেহ হলো, ঈদের কারসাজি নয় তো? কিন্তু তখন আর কোনো উপায় নেই। আমি তখন সন্দেহাতীতভাবে নজরবন্দি। পৃষ্ঠা 143। বারান্দায় বসে বসে রাস্তার লোক দেখছি। পাশের ঘরে তুমুল হট্টগোল চলছে। 3 জায়গায় টেলিগ্রাম পাঠাতে হবে। তার ভাষা নিয়ে উঠেছে তর্ক। শৈলজা এক্সামটেড হবে না রিলিজড হবে, ডিসকোয়ালিফাইড হবে না আনফিট হবে, ঠিক হচ্ছে না কিছুতেই। সেই ফাঁকে ভাবলুম পালাই। তখনও যদি নজরুলকে ফোর্ট উইলিয়ামে না পাঠিয়ে দিয়ে থাকে তো চট করে একবার দেখা করে দুটো কথা বলে আসি, একা একা তোমার যদি ভালো না লাগে তো পালিয়ে এসো ওখান থেকে। পালিয়ে যদি না আসতে পারো তো রোজ একখানা করে চিঠি লিখো, আমিও লিখব। পা টিপে টিপে বারান্দা পেরিয়ে সিঁড়িতে যেই পা দিয়েছি, পিছন থেকে ডাক শুনে দাঁড়িয়ে পড়লাম। কোথায় যাচ্ছিস? বললাম, রাস্তায়, একটু ঘুরে আসি। সেজবাবু বললেন, না, বিকেলে আমাদের সঙ্গে বেরোবে, বায়োস্কোপ দেখিয়ে আনবো। তাই হলো শেষ পর্যন্ত। সারাদিন বন্দি হয়ে রইলাম বাড়ির ভেতর। বিকেলে ট্রামে চড়ে চললাম চৌরঙ্গির দিকে। চারিদিকে সতর্ক প্রহরী। জানলার ধারে চুপটি করে বসে আছি। রাস্তার ধারে বড় বড় বাড়ি, বড় বড় দোকান, লোকজনের যাওয়া আসা দেখছি। কলকাতায় তখন এত লোকও ছিল না, এত গাড়িও ছিল না। তবু ক্রমাগত মনে হতে লাগলো এই জনারণ্যে আমি যেন আমার প্রিয়তম বন্ধুকে হারিয়ে ফেলেছি। ট্রাম গিয়ে দাঁড়ালো চৌরঙ্গিতে। আমাদের নামতে হবে। সম্মুখে গড়ের মাঠ। ফোর্ট উইলিয়াম দুর্গটা শুনেছিলাম এই দিকেই কোথায় যেন আছে। সেজবাবুকে জিজ্ঞাসা করলাম, দুর্গটা কোথায়? তিনি জবাব দিয়েছিলেন, সেখানে গেলেও এখন আর দেখা করতে দেবে না, কড়া মিলিটারি আইন। পৃষ্ঠা 144। এই বলে তিনি আমাকে অনেক কিছু বোঝালেন। বললেন, এখন তোমার লেখাপড়া শেখবার বয়স, রানীগঞ্জে ফিরে যাও, গিয়ে যাতে ভালো করে পাশ করতে পারো তার চেষ্টা করোগে। লিন্স স্ট্রিট ধরে চলেছি, যাব গ্লোব থিয়েটারে। তখন বিজু না ওই রকম কি একটা নাম ছিল। মামা একটু দূরে দূরে চলেছিলেন। গ্লোবে ঢোকবার দৌড়ের কাছটাতে দাঁড়িয়ে একটা কথা তিনি বলেছিলেন, যা আমার আজও মনে আছে। বলেছিলেন, ইংরেজ আমাদের যুদ্ধবিদ্যা শিখিয়ে দেবে, এই কথাটা কে ঢোকালে তোদের মাথায়? জবাব দিতে পারিনি। মাথা হেঁট করে তাদের পিছু পিছু ছবি ঘরে গিয়ে ঢুকলাম। মনে আছে, ছবিটা ছিল নাজিমোভার, আর তখন ছিল টাইটেল ভারাক্রান্ত নীরব ছবি, সব কিছু লং শটে তোলা। পা কাটা ছবি, চলে ফিরে বেড়াবে, কাটামুন্ডু কথা বলবে। তখনকার মানুষ সে কথা ভাবতেও পারত না। ক্লোজ আপে মিড শটের যুগান্তকারী আবিষ্কর্তা গ্রিফিথের আবির্ভাব তখনও হয়নি। এক বর্ণ বুঝতে পারিনি ছবিটা, বুঝবার চেষ্টাও করিনি। আমার মন তখন পড়ে আছে ফোর্ট উইলিয়ামে। বারংবার শুধু সৈনিকের বেশে কল্পনা করছি নজরুলকে। ভাবছি রানীগঞ্জ স্টেশনে একখানা ট্রেন গিয়ে দাঁড়ালো। দুটো কামরা বাঙালি পল্টনের ঠাসা, তাদের ভেতর থেকে খাকি হাফ প্যান্ট পরা নজরুল বেরিয়ে এলো। বন্ধুরা এসেছে বিদায় অভিনন্দন জানাতে। হয়তোবা সারা রানীগঞ্জ শহর ভেঙে পড়েছে সেখানে। কিন্তু আরেকজন কোথায়? রানীগঞ্জ ছেড়ে যে চলে গেল বুক ফুলিয়ে, কি জবাব দেবে নজরুল? হয়তো বলবে তার বুকের ছাতি আমার মতো চওড়া নয়, তাই সে পড়ে রইল পিছনে, আমি একাই চললাম। সে আবার ফিরে আসবে রানীগঞ্জে। আমি কিন্তু রানীগঞ্জে আর ফিরলাম না, ফিরতে পারলাম না।
পৃষ্ঠা 145। কলকাতা থেকে আমাকে একা আসতে দিলে না, সঙ্গে একজন লোক এলো। যে এলো তাকে আমি হাওড়া স্টেশন থেকে ফিরিয়ে দেবার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না ফেরাতে। সে যাবেই, রানীগঞ্জে আমাকে পৌঁছে দিয়ে তবে ফিরবে। ট্রেনে চড়ে বসলাম দুজনে। লোকটি আমাকে খুব তোয়াজ করতে লাগলো, বিড়ি সিগারেট খাও যদি তো খেতে পারো। আমি কাউকে কিছু বলবো না। কিছুই তখন আমার ভালো লাগছে না। পৃথিবীটা কেমন যেন ফাঁকা ফাঁকা ঠেকছে। রানীগঞ্জে গাড়িটা পৌঁছবে বিকেল 4টে। দিনের বেলা কিছুতেই আমি সেখানে যেতে পারবো না। সুতরাং যে লোকটি আমাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে তার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই। কিন্তু কেমন করে তা সম্ভব? শেষ পর্যন্ত সম্ভব একটা করে বসলাম। রানীগঞ্জের আগের স্টেশন অন্ডাল। গাড়িটা অন্ডালে এসে যেই দাঁড়িয়েছে, চট করে আসছে বলে গাড়ি থেকে নেমে পড়লাম। সঙ্গী ভদ্রলোক বললে, দেরি করো না, গাড়ি বেশিক্ষণ দাঁড়াবে না। সত্যিই দাঁড়ালো না। গাড়ি যখন চলতে আরম্ভ করেছে, আমি তখন প্ল্যাটফর্মের উপর একটুখানি দূরে দাঁড়িয়ে। দূরের কাছে মুখ বাড়িয়ে ভদ্রলোক চিৎকার করতে লাগলো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। চেঁচিয়ে বললাম, উঠবো না, আমি অন্ডাল গ্রামে যাচ্ছি, আপনি বলে দেবেন। তার মুখের চেহারা কীরকম হলো দেখবার অবসর পেলাম না। গাড়িটা ধীরে ধীরে অনেক দূরে চলে গেল। পৃষ্ঠা 146। আমার টিকিটখানা রয়ে গেল তার পকেটে। কালেক্টর টিকিট চাইলে কি বলবো ভাবতে ভাবতে এগিয়ে চললাম। অন্ডাল স্টেশন তখন এত বড় ছিল না। কখন যে স্টেশনের বাইরে চলে এসেছি বুঝতেও পারিনি। নিঃসঙ্গ একাকী এক তরুণ, মহাযুদ্ধের সৈনিক হবার বাসনা নিয়ে কলকাতা গিয়েছিল 3 দিন আগে। ফিরে এলো আশাভঙ্গের বেদনা নিয়ে। সেই বেদনার সুস্পষ্ট চিহ্ন বোধহয় পড়েছিল তার সর্ব অবয়বে। কি গো, কি ভাবতে ভাবতে চলেছ? তাকিয়ে দেখি অন্ডাল গ্রামের একজন লোক। বললে, ফিরে এলে তাহলে? বুঝলাম খবরটা গ্রামেও এসে পৌঁছেছে। বললাম, হ্যাঁ গোবিন্দ, ফিরে এলাম। গোবিন্দ বললে, জানি তুমি ফিরে আসবে। অত বড় দাদামশাই যেমন করে হোক ছাড়িয়ে আনবে জানি। যে যা ভাবে ভাবুক। কথাটার জবাব দিলাম না। নীরবে পথ চলছিলাম। দেখি না গোবিন্দ আমার পিছু নিয়েছে। তার কৌতূহলের সীমা নেই। বললে, ইংরেজরা নিশ্চয়ই যুদ্ধে হেরে যাচ্ছে, না কি বলো? কথা বলতে হলো। আমি বললাম, না, হারবে কেন? আমার চেয়ে বয়সে অনেক বড় গোবিন্দ, আমাকে জন্মাবধি চেনে, যাতে ময়রা। আমার কথাটা সে বিশ্বাস করলে না। বললে, লেখাপড়া জানি না, কিন্তু সব বুঝি। মানুষের টান পড়েছে বাপু, জার্মানিরা মেরে সব সাবার করে দিয়েছে। তা নইলে তোমাদের মতো কচি ছেলেগুলোকে স্কুল থেকে টেনে টেনে নিয়ে যায় কখনো? অনেক করে তাকে বুঝিয়ে বললাম, তুমি ভুল বলছো গোবিন্দ, আমাদের টেনে নিয়ে যায়নি, আমরা নিজেরাই গিয়েছিলাম। কিন্তু কাকে বোঝাবো সে কথা? পরাধীন জাতির মর্মমূলে ইংরেজ বিদ্বেষ তখন এমনই পুঞ্জীভূত যে গোবিন্দর মতো নিতান্ত সাধারণ গ্রামের একজন অশিক্ষিত মানুষও মনে মনে কল্পনা করছে জার্মানির হাতে ইংরেজের লাঞ্ছনার অন্ত নেই। আমাদের কি হবে সেসব পরের কথা, এখন ইংরেজ তো মরুক। সারাটা পথ গোবিন্দ আমাকে নানান তত্ত্বকথা শোনাতে শোনাতে চলল। ইংরেজ যে আমাদের ভালো কিছু করতে পারে, বাঙালি যে পল্টন হতে পারে, সেসব কথা তার ধারণার অতীত। রাম রাবণের যুদ্ধের কথা সে রামায়ণে শুনেছে। শ্রীরামচন্দ্রের হাতে রাবণের গোষ্ঠীকে গোষ্ঠী যখন সাবার হয়ে গেছে, যুদ্ধ করবার মতো একটি লোকও যখন আর লঙ্কায় পাওয়া যাচ্ছে না, নিতান্ত নিরুপায় হয়ে রাবণ তখন তার 14 বছরের ভাইপো তরণী সেনকে যুদ্ধে পাঠিয়েছিল। গোবিন্দর কাছে আমাদের যুদ্ধে যাওয়াটাও ঠিক সেই রকমই। তারপরে এলো তার অভাব অভিযোগের কথা। ভারতবর্ষ তখন ম্যানচেস্টারের কাপড় পরছে, আমেদাবাদ তখনও জন্মগ্রহণ করেনি। গোবিন্দ বললে, র্যালি ব্রাদার্সের একজোড়া শাড়ির দাম উঠেছে 6 টাকা। তখনই জানি ইংরেজ আমাদের ন্যাংটো না করে ছাড়বে না। গোবিন্দর ধারণা, ইংরেজ যে মরছে সে শুধু এই পাবে। আমাদের মতো ধর্মপ্রাণ একটা জাতিকে বিনা অপরাধে কষ্ট দিলে ভগবান সহ্য করবেন না। ইংরেজ মরবে। ইংরেজ মরবে কিনা জানি না, তবে আমি যে মরেছি সে কথা বুঝতে দেরি হলো না। পরের দিন সকালেই দেখি কালো ঘোড়ার জুড়ি গাড়িটা অন্ডালের বাড়ির সদরে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলেন রায় সাহেব। পৃষ্ঠা 148। দোতলার ঘরে বসে গল্প করছিলাম অবনীর সঙ্গে। অবনী রায় সাহেবের ছোট ভাইয়ের ছেলে। সম্পর্কে মামা হলেও জীবনে কোনো দিন তাকে মামা বলে ডাকিনি। এক বয়স দুজনে, একই সঙ্গে পাশাপাশি মানুষ হয়েছি, একসঙ্গে এক ক্লাসে পড়েছি।
অবনী বললে, ওই এলেন, তোকে ধরে নিয়ে যেতে এসেছেন, চল পালাই। পালিয়ে গেলাম সেখান থেকে। প্রকাণ্ড বাড়ি, ছাতের সিঁড়িতে গিয়ে বসে রইলাম। রায় সাহেব কি বলেন শুনতে হবে। অবনী বললে, কেন মরতে এলি ওইসব করতে? আমি বাবা রায় সাহেবের সঙ্গে মুখোমুখি বসে যেতে পারবো না এক গাড়িতে। তুই যাবি তো যা। আমি বললাম, আমি যাব না রানীগঞ্জে। পড়বি না? না, পড়তে হয় অন্য কোথাও পড়ব। সিঁড়ির এক পাশে গায়ে গা দিয়ে বসে আছে দুজনে, চুপি চুপি কথা বলছি ফিসফিস করে। এমন সময় রায় সাহেবের জুতোর আওয়াজ শোনা গেল সিঁড়ির ওপর। দোতলায় উঠছেন। হঠাৎ রায় সাহেব চিৎকার করে উঠলেন, কোথায় সে নবাব সাহেব? কোথায় গেলেন? বুঝলাম দিদিমার সঙ্গে দেখা হয়েছে। রায় সাহেবকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার কথা শুনতে পাচ্ছি। বলছেন, শুনেছ তো নাতির কীর্তি কাহিনী? দিদিমা কি বললেন শুনতে পেলাম না, হয়তো বা কিছুই বলেননি, হয়তো তিনিও ভয় পেয়ে গেছেন। রায় সাহেব বললেন, স্কুলের টিচাররা বলে ছেলেটা ভালো, ভেবেছিলাম লেখাপড়া শিখে তো বিলেত পাঠিয়ে দেব, কিন্তু আর কোনো আশা নেই। কতকগুলো বখাটে বন্ধুর পাল্লায় পড়ে একেবারে মাটি হয়ে গেল। পৃষ্ঠা 149। অবনী বলে উঠল, ঠিক বলেছে, আমিও ঠিক সেই কথাই বলি। অবনী আমাকে হাসাবার চেষ্টা করছে। বললাম, চুপ করো, হেসে ফেলবো। বলেই আবার কান পেতে রইলাম রায় সাহেবের কথাগুলো শোনবার জন্য। তিনি বললেন, কলকাতা থেকে আসছিল, সঙ্গের লোকটাকে গাড়িতে বসিয়ে রেখে অন্ডালে নেমে পড়েছে। ভাবলাম বুঝে আবার পালালো, তাই সকালেই ছুটে এলাম ওকে নিয়ে যাব বলে। বলতে বলতে ঘরের ভেতর ঢুকে পড়লেন তিনি, আর একটু কথাও শোনা গেল না। অবনী তখন আবার আরম্ভ করেছে আমাকে খোঁচা মারতে। এবার কি করবি? যাব না বলছিলি যে। বললাম, সত্যি সত্যি আমি যাব না, চলো এখান থেকে পালাই। পা টিপে টিপে সত্যিই পালিয়ে গেলাম সেখান থেকে। বললাম, গায়ের ভেতর কারো বাড়িতে লুকিয়ে বসে থাকি, চলো, খুঁজে পাবে না তাহলে। অবনী তৎক্ষণাৎ রাজি হয়ে গেল, কারণ আমাকে যেতে হলে তাকেও যেতে হয়। অথচ কিছুদিন থেকে পড়াশোনা সে একদম করছে না। একদিন স্কুলে যায় তো 10 দিন যায় না। থার্ড মাস্টার একদিন বলেছিলেন, পানে হাত দিয়ে বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকো। ব্যাস, সেই দিন থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে সে অন্ডালে বসে আছে। সেদিন আমরা বাড়ি যখন ফিরলাম, রায় সাহেব তখন চলে গেছেন। রায় সাহেব চলে গেছেন, কিন্তু বাড়ির ভিতর একটা হইচই কাণ্ড। যার সঙ্গে দেখা হয় সেই বলে, সর্বনাশ হয়ে গেছে, রায় সাহেব নাকি আমার উপরে এমন রেগেছেন যে দেখতে পেলে কেটে ফেলবেন। সত্যি খবরটা পেলাম দিদিমার কাছে গিয়ে। বললেন, পালিয়ে না গেলেই পারতিস। জিজ্ঞাসা করলাম, উনি খুব রেগেছেন? পৃষ্ঠা 150। রাখবে না? একবার দেখা পর্যন্ত করলি না। বললাম, দেখা করলে যে ধরে নিয়ে যেত। দিদিমা বললেন, তবে কি তুই ভেবেছিস রানীগঞ্জে যাবি না, লেখাপড়া করবি না? না না, তা কেন? তুমি কি বললে তাই বলো। দিদিমা বললাম, ওর এখন মনের অবস্থা ভালো নয়, 2 দিন পরেই বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেব, বাঁচা গেল। কিন্তু সেই 2 দিন আর পার হতে চায় না কিছুতেই। রানীগঞ্জ যেতে আর মন চাইছে না, অথচ পড়া ছেড়ে দেব সে কথা ভাবতেও পারছি না। অবনীর সঙ্গে হৈ হৈ করে দিনগুলো কাটছিল মন্দ নয়। এমন দিনে হঠাৎ একদিন দুপুরে নিতান্ত অপ্রত্যাশিতভাবে পিয়ন আমার হাতে একখানি চিঠি দিয়ে গেল। খামের ওপর হাতের লেখা দেখেই চিনতে পারলাম নজরুলের চিঠি। টিকিটের ওপর কোন পোস্ট অফিসের ছাপ ঠিক পড়তে পারলাম না। চিঠিখানা পড়লেই তো ফুরিয়ে যাবে, খুললাম না। চিঠিখানা পেয়েছিলাম স্নান করবার আগে। ভাবলাম স্নান করে খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে একা বসে পড়ব। তখন আমার একমাত্র সঙ্গী ছিল রবীন্দ্রনাথের একখানি কবিতার বই। অন্ডালের বাড়িতেই সেখানে রেখে দিয়েছিলাম। সেই বইয়ের ভেতর চিঠিখানা রাখতে গেলাম। রাখতে গিয়ে আর লোভ সংবরণ করতে পারলাম না। স্নান করব, তারপর খাবো, তারপর অবনীর কাছ থেকে চুপি চুপি সরে গিয়ে একা বসে বসে পড়ব। অনেক দেরি হয়ে যাবে। খামের মুখখানা ছিঁড়তে গিয়ে দেখি রানীগঞ্জের ঠিকানায় চিঠি না দিয়ে সে সোজা অন্ডালের ঠিকানা লিখেছে খামের ওপর। পৃষ্ঠা 151। নজরুল জানলে কেমন করে যে আমি অন্ডালে আছি? জানা অবশ্য শক্ত কিছু নয়। সেও যদি ঠিক আমার মতো ফিরে আসতো, রানীগঞ্জে থাকা তার পক্ষেও সম্ভব হতো না। হয় সে তার চুরুলিয়া গ্রামে গিয়ে বসে থাকতো, আর নয়তো কোথাও পালাতো। খামটি খুলেই দেখি বেগুনি রঙের কালিতে লেখা এক চিঠি। প্রতিদিনের প্রতিটি কথা সে রসিয়ে রসিয়ে লিখেছে। প্রথমেই লিখেছে, তোমার অভাবে ফাঁকা ফাঁকা ঠেকছে সত্যি, কিন্তু ভালোই হয়েছে তুমি আসোনি।
মিলিটারি আইন কানুন ভারী করা, তুমি সহ্য করতে পারতে না। আমার কথা ভাবছো? এর চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি আমার জীবনে। এ আমার গা সওয়া হয়ে যাবে দুদিনেই। ভারী সুন্দর একটা গল্পের প্লট এসেছে আমার মাথায়। কখন লিখবো এখনো ঠিক বুঝতে পারছি না। দেখা হলেই তোমাকে জানাবো। তারপর অনেক কথার পর লিখেছে দুগিয়ার কথা। ব্যাটা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ওকে দেওয়া হয়েছে কিচেনে। ভাব করে ফেলেছে সবাইকার সঙ্গে। কিন্তু যেদিন চুরি করবে সেই দিন বুঝবে মজা। দাঁত বের করা হাসি ওর বেরিয়ে যাবে। শেষে লিখেছে, জায়গাটা কিন্তু ভারী সুন্দর। পৃষ্ঠা 152, 10। নজরুলের প্রথম চিঠির জবাব দিলাম। জবাবটি লিখতে আমার 4 দিন লেগেছিল। 4 দিন না বলে 4 রাত্রি বলাই উচিত, কারণ দিনের বেলা নজরুলকে চিঠি লিখতে আমার ভালো লাগতো না। নিশুতি রাত্রে সারা গ্রাম যখন ঘুমিয়ে পড়ত, অন্ডালের বাড়ির দোতলায় শিয়রের কাছে বড় জানলাটা খুলে দিয়ে লণ্ঠনের আলোয় শুয়ে শুয়ে চিঠি লিখতাম। এবার সবই আমার নিজের কথা। সেসব কথা নাই বা শুনলেন, পরে যদি কোনোদিন শুনতে চান তো শোনাবো। সে ছন্নছাড়া জীবনের এক রহস্যময় ইতিকথা। এখন যতটুকু না বললে নয় ততটুকু বলি। রানীগঞ্জ থেকে ক্রমাগত তাগিদ আসছে। লেখাপড়া ছেড়ে দিলাম কি না সেই কথাই জানতে চান রায় সাহেব, আমার দাদামশাই। সুতরাং এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। পৃষ্ঠা 153। নজরুলের চিঠির জবাব আসবে অন্ডালে। অন্ডাল ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। পড়াশোনার কি হবে সেও এক দারুণ দুশ্চিন্তা। মূর্খ হয়ে থাকতে ইচ্ছে করে না। শেষে একদিন দিদিমার কাছ থেকে 5টি টাকা নিলাম। বললাম, কয়েকটা দিনের জন্য আমি গা ঢাকা দেব, কিচ্ছু ভেবো না তুমি। দিদিমা জিজ্ঞাসা করলেন, কোথায় যাবি? বললাম, যেখানেই যাই তোমাকে চিঠি লিখে জানাবো। আমি নিজেই জানি না কোথায় যাব। মিথ্যে কথা বললাম। কোথায় যাব আমি জানি। আর এও জানি যেখানে যাচ্ছি সেখানের নাম শুনলে দিদিমা দুঃখিত হবেন। তার দুঃখিত হবার কারণটা অবশ্য অবহেলা করবার মতো নয়। তবু নিরুপায় হয়ে আমি স্থির করলাম সেইখানেই যাব। যাব রূপসীপুর গ্রামে। বীরভূম জেলার পশ্চিম প্রান্তে সাঁওতাল পরগনার গায়ে গায়ে লাগা ছোট্ট একখানি গ্রাম। রেল স্টেশন থেকে অনেক দূরে, ঢেউ খেলানো মাঠের ওপর দিয়ে পায়ে হাঁটা আঁকাবাঁকা পথ ধরে ছোট ছোট শুকনো নদী আর শালমহুয়ার জঙ্গল পেরিয়ে যেতে হয়। ছেলেবেলায় 2-1 বার গেছি সেখানে। স্বপ্নের মতো মনে আছে তার স্মৃতি। মনে হয় যেন গরুর গাড়িতে চড়ে দূর অতীতের কোনো এক বসন্ত সন্ধ্যায় অতিক্রম করেছিলাম ওই সুদীর্ঘ পথ। জোড়া তালগাছের মাথায় দেখেছিলাম এক ফালি চাঁদ। বনের গায়ে নেমেছিল কুয়াশার মতো ঝাপসা জ্যোৎস্না। আর কেমন যেন একটা নেশা ধরিয়ে দেওয়া গন্ধ পেয়েছিলাম মহুয়া ফুলের। দূরের কোনো সাঁওতাল পল্লী থেকে আসছিল মাদলের আওয়াজ, আর শেয়াল ডাকছিল পথের ধারে। শেয়ালের ডাক শুনে ভয়ে আমি জড়িয়ে ধরেছিলাম আমার বাবাকে। তিনিই আমাকে নিয়ে যাচ্ছিলেন। পৃষ্ঠা 154। রূপসীপুর আমার পৈতৃক বাসস্থান, অথচ আমার দিদিমা এই রূপসীপুরের নাম শুনলে চটে যান। নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, তবু আমাকে বলতে হবে, না বললে আপনারা খেই হারিয়ে ফেলবেন। আমার মা যখন মারা যান আমি তখন নিতান্ত শিশু। মাতৃহীন সেই শিশুকে আমার মাতামহী পুত্রাধিক স্নেহে মানুষ করে তুলেছেন, তাই রূপসীপুরের নাম শুনলে তার ভয় হয়। আমার বাবা পাছে আমাকে নিয়ে চলে যায়, পাছে আমি আমার বাবার দিকে ঢলে পড়ি। অবনীকে চুপি চুপি বলেছিলাম, আমার নামে চিঠিপত্র এলে রূপসীপুরের ঠিকানায় পাঠিয়ে দিস। তোকে চিঠি কে লিখবে, নজরুল? বললাম, হ্যাঁ। কিন্তু দিদিমাকে এখন বলিস না যেন আমি কোথায় যাচ্ছি। অবনীর ইচ্ছা নয় আমি কোথাও যাই। বললে, ওখানে কি জন্যে যাবি, মরতে? যাস না। কিন্তু কিছুতেই যখন সে আমাকে বুঝিয়ে উঠতে পারলে না, তখন একসময় চুপি চুপি গিয়ে দিদিমাকে বলে দিলে। যা বারণ করেছিলাম তাই করলে। দিদিমা ডেকে বললেন, লেখাপড়া তোর কিছু হবে না তা আমি জানি। বাপ যার সাপ ধরে ধরে ঘুরে বেড়ায় তার ছেলে কখনো মানুষ হয় না। আবার শুনলাম নাকি সেইখানেই তুই যেতে চাচ্ছিস। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। দিদিমা বলে যেতে লাগলেন, বাপ আবার বিয়ে করেছে, সৎ মায়ের সংসার, দুবেলা দুমুঠো খেতে পাবি কিনা কে জানে। আর এখানে আছিস রাজার ছেলের মতো, সেটা তোর সহ্য হচ্ছে না, সেইখানেই যাবার জন্য ছটফট করছিস। যে বাপকে আমি সচরাচর দেখি না, যাকে আমি কচিত কখনো, পৃষ্ঠা 155, দেখতে পাই, তার প্রতি আমার কোনো আকর্ষণ নেই বললে ভুল বলা হবে। কিন্তু সত্যি আমি বাবার কাছে যাবার জন্যই সেখানে যাচ্ছি তা নয়, আমি যাচ্ছি অন্য কারণে। প্রথমত এখান থেকে পালিয়ে যাওয়া দরকার, এবং পালিয়ে যাবার মতো আর কোনো জায়গা আমার জানা নেই। দ্বিতীয়ত আমার এই আবাল্য পরিচিত
কুঠি কারখানার দেশ থেকে কয়েকটা দিনের জন্য যাব এমন একটা দেশে যেখানকার আকাশের নিচে তাকালে কলকারখানার চিমনি দেখা যায় না, হেড গিয়ারের চাকা ঘোরে না, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উপর মোটর ছোটে না। সেই যে কবে কখন দেখেছি জোড়া তালগাছের মাথার উপর চাঁদ উঠেছিল, কুয়াশার মতো জ্যোৎস্না নেমেছিল শালবনের পথের বাঁকে, সেই কোন শেয়াল ডাকা প্রান্তর থেকে শুনেছিলাম সাঁওতালদের মাদলের আওয়াজ, আর পেয়েছিলাম মহুয়া ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ, যার কথা আমি আজও ভুলিনি। সব কিছু মনে হয় যেন স্বপ্নে দেখা, সেই স্বপ্ন যেন আবার একবার দেখতে ইচ্ছা করছে। কিন্তু সে কথা আমি দিদিমাকে বুঝাই কেমন করে, বুঝিয়ে বললেও তিনি বুঝতে চাইবেন না। শেষে একদিন চলে গেলাম সেই অচেনা পথ ধরে। স্টেশনে নেমেই দেখি কাঁকড়ের পাথরের শুকনো ডাঙা, একটা গাছ পর্যন্ত নেই। আমি কোথায় এলাম? কোথায় আমার সেই স্বপ্নলোক? স্বপ্নভঙ্গের নিরাশা নিয়ে তবু চলেছি সেই রুক্ষ শুষ্ক নিষ্পাদক প্রান্তরের উপর দিয়ে। শুনেছি পশ্চিম দিকে গ্রাম, কিন্তু ট্রেন থেকে নেমে দিকভ্রম হয়ে গেছে। কোনটা পূর্ব কোনটা পশ্চিম বুঝতে পারছি না। জনমানবহীন প্রান্তরে এমন কেউ নেই যাকে জিজ্ঞাসা করব। পৃষ্ঠা 156। ডাঙাটা পেরিয়েই দেখি ঢেউ খেলানো মাটি অকস্মাৎ নিচে নেমে গেছে, তারপর আবার উঠেছে ওপরে, আর সেই নাবাল জমির ধার ঘেঁষে নীলাঞ্জন বর্ণ বনরেখা দূর দূরান্তে গিয়ে মিশেছে পশ্চিম দিগন্তে। বিচিত্র বর্ণে রঞ্জিত পশ্চিম আকাশের রক্তবর্ণ সূর্যকে দেখে আমার দৃষ্টি বিভ্রম ঘুচে গেল। ঢালু জমিতে নেমে আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চললাম। দুদিকে স্নিগ্ধ শ্যাম শস্যক্ষেত্র, তারই মাঝখান দিয়ে পায়ে চলা পথের নিশানা। সম্মুখে শালের বন, বনের এক প্রান্তে কয়েকটি ছোট ছোট মাটির বাড়ি। এতক্ষণ পরে মানুষের সঙ্গে দেখা। ক্ষেতের ধারে বসে বেড়া বাঁধছে একজন সাঁওতাল। তাকেই জিজ্ঞাসা করলাম, রূপসীপুর কোন দিকে যাব? উঠে দাঁড়ালো ছেলেটি, মাথায় বাবরি চুল, সুন্দর সুগঠিত দেহ। বললে, এদিকে কোথা চলে এসেছিস তুই? উগাঁটো হইবাগে। বলেই সে আঙুল বাড়িয়ে দেখিয়ে দিলে। তাকাতেই দেখি সেই আমার আগের দেখা জোড়া তাল গাছ। লোকটি বললে, বনের ভিতরে ভিতরে একটু পথ আছে। হা, দেখ ভাল, হুই আমবাগানের ওদিকে তোদের গাঁ। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, ধন্যবাদের মানেও বোঝে না এই অনার্য সাঁওতাল। এগিয়ে গেলাম বনের দিকে। স্নিগ্ধ মনোরম পরিবেশ, মহুয়ার গন্ধে মাতাল হাওয়া বইছে এলোমেলো। কিন্তু বনের ভেতর গিয়ে থমকে দাঁড়াতে হলো। দুদিকে দুটো পথ, কোন দিকে যাব? দাঁড়িয়ে ভাবছি, হঠাৎ শুনলাম, চল। চমকে তাকালাম, ফিরে দেখি সেই আদিবাসী অনার্য, সেই সাঁওতাল যুবক এসে দাঁড়িয়েছে আমার পেছনে। বললে, চল, তোকে পট্ট ধরাই দিয়ে আসিকা। একে ধন্যবাদ না জানিয়ে চলে এসেছিলাম। পৃষ্ঠা 157। তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি মাঝি? আমার নাম জেনে তোর কি হবে? চল। নাম না জানা সেই মানুষটি আমাকে গ্রামে পৌঁছে দিয়ে গেল। তাকে আমি আজও ভুলতে পারিনি, সেই অসভ্য নিরক্ষর সাঁওতাল যুবককে। পরিষ্কার পরিচ্ছন্ন নিতান্ত ছোট্ট একখানি গ্রাম। রাজবাড়ির মতো মস্ত বড় এক বাড়ি থেকে গিয়ে পড়লাম বহুদিনের পুরনো একটি দালান বাড়ির দোতলার দুখানি ঘরে। 7 ভাইয়ের একান্নবর্তী পরিবার। বৃদ্ধ পিতামহ তখনও বেঁচে। দালান বাড়িতে সকলের কুলোয় না, তাই আরও অনেকখানা জায়গা জুড়ে ছোট বড় অনেকগুলো মাটির ঘর। ঘরের পর গোয়াল, গোয়ালের পর খামার, খামারের পর পুকুর। মস্ত বড় চাষি গৃহস্থ। দেখলেই মনে হয় এককালে অবস্থা খুব ভালো ছিল, এখন যেন একটু পড়ে এসেছে। বুড়ো একা সামলাতে পারে না। ছেলেদের প্রত্যেকের একটি করে সংসার, অথচ বাপকে কেউ একটি পয়সা দিয়েও সাহায্য করে না। সে এক অদ্ভুত সংসার। অতি প্রত্যুষে সংস্কৃত মন্ত্রোচ্চারণের শব্দে ঘুম ভেঙে যায়। দেখি বৃদ্ধ পিতামহ, ধপধপ করছে সাদা গায়ের রং, গলায় শুভ্র যজ্ঞোপবীত। পুকুরে স্নান করে এসে বসেছেন বড় বাড়ির উঠোনে একটি বেলগাছের তলায়। সম্মুখে পূজা আহ্নিকের নানাবিধ উপকরণ এনে নামিয়ে দিয়েছে যে বউয়ের যেদিন পালা। আহ্নিকও তেমনই বিচিত্র। একদিকে তামার পাত্রে ফুল, বেলপাতা, কোষাকুষি, গঙ্গাজল, আর একদিকে একটি বোতলে কারণ বাড়ি, পানপাত্র, হুঁকোকলকে। পৃষ্ঠা 158। আহ্নিক শেষ হয়ে যাবার পর ঘন ঘন তামাক সেজে হাতে ধরিয়ে দেবার জন্য তাঁর একজন দৌহিত্র বসে আছে একটু দূরে। বড় বড় ছেলেদের মধ্যে একজন দেখি প্রত্যহ সকালে কাঠের একটি টুল নিয়ে ঘরের দোরের কাছে বসে বসে বঙ্গবাসী পড়ছেন। বঙ্গবাসী সাপ্তাহিক পত্রের তিনি গ্রাহক। একখানি কাগজ তিনি 7 দিন ধরে পড়েন, রোজ 1 ঘন্টা করে।
একদিন তিনি আমাকে তার কাছে ডেকে সে কথা বলেছেন, আর বলেছেন তিনি নাকি আমার কাকাবাবু হন। আমার যুদ্ধে যাবার খবরটা অবশ্য তিনি শুনেছিলেন, আমার মুখ থেকে আরেকবার শুনলেন, কিন্তু সংবাদটাকে মনে হলো তিনি যেন সত্য বলে স্বীকার করে নিতে পারলেন না। ঠোঁটটা উল্টে বললেন, কি জানি বাবা, আমার বঙ্গবাসীতে তো ওঠেনি। আর একজন দেখি ছোট একটি ঘরের ভেতর দিনরাত কাঠের কাজ করছেন। কৌতূহলবশে একদিন সেই ঘরের ভেতর ঢুকে পড়েছিলাম। ঢুকেই দেখি ছোটোখাটো একটি কারখানা, নানা রকমের যন্ত্রপাতি ইতস্তত ছড়ানো, আর গৃহস্বামী চোখে চশমা পরে একাগ্র মনে একটি কাঠের উপর বাটালি দিয়ে কি যেন তৈরি করছেন। স্পিরিটের একটা তীব্র গন্ধ নাকে আসছে। নানা রকমের ছোটোখাটো কাঠের আসবাবপত্র আর খেলনা তিনি তৈরি করেছেন। ছোট্ট একটি বুককেস দেখলাম সদ্য তৈরি হয়েছে। অপরাধের মধ্যে হাত দিয়ে নেড়ে দেখতে গিয়েছিলাম জিনিসটা। চট করে পিঠের ওপর একটা বাড়ি পড়তেই পিছন ফিরে দেখি হাতের হাতুড়িটা ফেলে দিয়ে একটা কাঠ তুলে নিয়েছেন তিনি। বললেন, দিলি তো বার্নিশ চটিয়ে, বেরো বেরো এখান থেকে। বলেই তিনি বোধ করি চিনতে পারলেন। নাকের চশমাটা একটু তুলে নিয়ে বললেন, কে তুই, ধরণীর ছেলে? মাথা নেড়ে বললাম, হ্যাঁ। পৃষ্ঠা 159। তা বলতে হয়। আমি ভাবলাম বুঝি আন্নাকালীর বেটা। বলেই তিনি হি হি করে হাসলেন। বললেন, এই দেখ, এইসব আমি তৈরি করেছি নিজের হাতে। বললাম, তা এসব আপনি শহরে বিক্রি করেন না কেন? মুখখানা তার গম্ভীর হয়ে গেল হঠাৎ। কোনো জবাব না দিয়ে আবার হাতুড়ি বাটালি তুলে নিয়ে কাজ করতে করতে তিনি আপন মনেই বলতে লাগলেন, ইচ্ছে ছিল কিছু একটা করবার, কিন্তু টাকা কোথায়? বলেই তিনি তাড়াতাড়ি চেপে গেলেন কথাটা। মুখ তুলে বললেন, আমি তোমার কে হই জানো তো? জ্যাঠামশাই, জ্যাঠাবাবু। হ্যাঁ, আমি কাঠের কাজ করি, আর তোমার বাবা মাটির কাজ করতে পারে খুব ভালো। আমাদের বড়দাদা ছিল ডাক্তার, মেজেদাদা আদালতের পেশকার, আর বাকি সব আমরা এক একটি ওস্তাদ। হরিদাস খুব সুন্দর তবলা বাজায়, আর আনন্দময় বেহালা বাজায়। ঠুকঠুক করে কাজ করেন আর বলে চলেন তাঁদের বংশের ইতিহাস। সেই ইতিহাস অবশ্য আমারও রক্তের মধ্যে তার সন্ধান যে পাই না তা নয়, তবে এখানে এসে যেন সেটা আরও বেশি করে অনুভব করছি। বাড়ির দোতলায় মাত্র দুখানি ঘর, বাকিটা সব খোলা ছাদ। মনে হয় যেন বাড়িটা হতে হতে অসমাপ্ত রয়ে গেছে। ছাদের উপর খাড়া কয়েক দেয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু ছাদ পড়েনি। সবটা আমার বাবার দখলে। পাকা ইটের সেই দেয়ালগুলোর ওপর কাঠ আর খড় দিয়ে ছাদন করিয়ে নিয়ে সে এক অদ্ভুত রকমের ঘর তৈরি করে নিয়েছেন তিনি। লম্বা লম্বা সেই ঘরগুলো হয়েছে তার বিচিত্র কর্মশালা। পৃষ্ঠা 160। 11। একটা ঘরে দেখছি নানা রকমের মাটির তৈরি জন্তু জানোয়ার। চট করে দেখলে চমকে উঠতে হয়, মনে হয় জীবন্ত। ছোট্ট একটা ভেড়ার ছানাকে ধরবার জন্যে একটা শেয়াল পা টিপে টিপে এগুচ্ছে, তার পিছনে 3 রকমের কুকুর ছুটছে শেয়ালটাকে ধরবার জন্যে। ঘরের এক কোণে একটা ছাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। ওদিকে একটি ছেলে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে। দেয়ালের গায়ে একটা টিকটিকি ছুটেছে একটা বিছে ধরবার জন্যে। এটা হলো নির্জীব মাটির পুতুলের ঘর। তার পাশের ঘরে সব জীবন্ত জীবের সমারোহ। দেয়াল জোড়া পাতলা জাল দেয়া কাঠের র্যাক, আর সেই 5তলা র্যাকের ভেতর প্রায় 100খানিক গিনিপিগ ছুটে বেড়াচ্ছে। র্যাকের ওপর 3টে বড় বড় সাপের ঝাঁপি। পৃষ্ঠা 161। মুখ পোড়া একটি বাঁদর খেলা করছে ঘরের ভেতর, তার গলায় একটি ঘুঙুর বাঁধা। বাঁদরটিকে বেঁধে রাখা হয়নি, সম্পূর্ণ স্বাধীন সে। ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে সর্বত্র, তবু সে পালায় না। সবচেয়ে বিচিত্র দেখলাম একটি বক। পরের দিন দুপুরে দেখলাম আমার বিমাতা বাড়ির খোলা ছাদের উপর দাঁড়িয়ে ডাকছেন, টুলটুল টুলটুল। প্রথমটা বুঝতে পারিনি, দূরে দাঁড়িয়ে দেখছিলাম শুধু। দেখলাম সাদা একটি বক কোত্থেকে উড়ে এসে বসলো ভাঙা ছাদের আলসের ওপর। মা বললেন, এসো, আমাকে কৃতার্থ করবে, এসো। খেতে দিইনি শুনলে তোমার বাবু এসে আমার অপমানের কিছু বাকি রাখবেন না। বকটি দেখলাম লম্বা লম্বা পা তুলে তুলে মার পায়ের কাছে এসে থমকে দাঁড়ালো। মা হাতে করে এক মুঠো ভাত এনেছিলেন তার জন্যে, সেগুলি তিনি ছড়িয়ে দিলেন। বকটি নাচতে নাচতে খুঁটে খুঁটে ভাত খেতে লাগলো। ভারী মজা লাগলো দেখতে। বকের নাম টুলটুল। বকের নাকে একটি নোলক, দুপায়ে 2টি ছোট ছোট রিং। খাওয়া শেষ হতেই টুলটুল উড়ে চলে গেল। মার নজর পড়লো আমার দিকে। বললে, কি দেখছিস? এইসব তোর বাপের কীর্তি। বাবার সঙ্গে তখনও আমার দেখা হয়নি। জিজ্ঞাসা করলাম, বাবা কখন আসবেন? মা বললেন, কি জানি বাবা, যিনি আসবেন তিনিই জানেন। এই বলে তিনি আরম্ভ করলেন কথা বলতে।
সেদিন তখন খেতে বসেছিল তোর বাবা, খবর এলো লোকপুরের একটি ছেলেকে গোখরো সাপে কামড়েছে। ব্যাস, যেমন বসেছিল তেমনই উঠল, খাওয়া আর হলো না। কী সব জড়িবুটি পকেটে নিয়ে ছুটল সেই লোকটির সঙ্গে। পৃষ্ঠা 162। জিজ্ঞাসা করলাম, এর জন্যে বাবাকে ওরা টাকা দেবে? মা বললেন, দিলেও নেবে না তোর বাবা, বলে এর জন্য টাকা নিতে নেই। ছেলেটা যদি বেঁচে যায় তবু নেবে না? মরে আবার কখন, সবাই তো বাঁচে। বলতে বলতে বাবা এলেন। একটি ছেলে এসে খবর দিলে ফুলবাবু এলো। আমার বাবাকে বুঝি এখানে সবাই ফুলবাবু বলে। তিনি তার বাবার চতুর্থ সন্তান। খবরটা পেয়ে মা আমাকে বললেন, দেখবি আয়। খোলা ছাদের দক্ষিণ দিকের আলসের কাছে গিয়ে দাঁড়ালাম। নিচে তাকিয়ে দেখলাম একটা গরুর গাড়ি এসে দাঁড়িয়েছে। বাবা নামলেন সেই গাড়ি থেকে। দুটো ঝুড়ি ভর্তি নানা রকমের তরিতরকারি আনাজ নামানো হলো। ছোট একটি চুপড়িতে অনেকগুলি হাঁসের ডিম, আর সবার শেষে দড়ি দিয়ে বাঁধা সরা ঢাকা একটা মাটির হাঁড়ি। হাঁড়িটা গাড়োয়ান কিছুতেই হাত দিয়ে ছোঁবে না। বাবা নিজেই সেটা নামিয়ে রাখলেন পথের পাশে। মা বললেন, হয়েছে। তার মুখের দিকে তাকালাম, মুখখানা কেমন যেন হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মা বললেন, সেই সাপটাকে ধরে এনেছে। কোথায়? বললেন, ওই যে ওই হাঁড়ির ভেতর। এই বলে তিনি সেইখান থেকে বোধ করি বাবাকে উদ্দেশ করে বললেন, ও হাঁড়ি আর ওপরে তুলো না, যেখানে হোক রেখে এসো। পৃষ্ঠা 163। বাবা জবাব দিলেন, অতি উৎকৃষ্ট কালীয় নাগ, দেখবে না? বড় ভালো জাতের সাপ। মা বললেন, তুমি দেখেছো তো? তাহলেই হবে, আমাদের আর দেখে কাজ নেই। সাপের হাঁড়িটা নিচে কোথায় যেন রেখে দিয়ে বাবা ওপরে এলেন। বললেন, সাপটা আমি নিয়ে এলাম ইয়াসিন ওস্তাদের জন্য। ওর বিবি বলেছিল, সাপ কোথাও পাওয়া যাচ্ছে না বাবু, যদি একটা সাপটা পাও তো ওকে দিও। মা বললেন, ইয়াসিনের সাপ তো আছে। বাবা বললেন, দুটো সাপ ছিল, দুটোই মরে গেছে। কী বিপদ যে কোন দিন হবে কে জানে। সাপটাপগুলো আর ধরো না, চা খাবে এসো। এই বলে স্টোভ জেলে মা চা করতে বসলেন, আর বাবা বলতে লাগলেন সাপটাকে কেমন করে ধরলেন তার গল্প। বললেন, যে ছেলেটাকে কামড়েছিল আমি যখন গেলাম তার আর কিছু ছিল না, অনেক কষ্টে বাঁচিয়েছি, তাই তো এত দেরি হলো। আর ঠিক সেই সময় ওদিকে আবার আরেক বিপদ। হৈ হৈ করে একদল ছেলে ছুটে এলো, হাতে লাঠি, শাবল, বর্ষা। এসেই বললে, আপনি একবার চট করে আসুন। সাপটাকে তারা নাকি খোঁচা মেরে মেরে আর ঢিল ছুঁড়ে ছুঁড়ে তেঁতুল গাছ থেকে নামিয়েছে। কিন্তু কেলে গোখরো সাপটা এত বড় আর এত তেজি যে কেউ তার কাছে যেতে পারছে না। দূরে থেকে যতবার তাকে মারবার চেষ্টা করা হয়েছে ততবারই সাপটা ফনা তুলেই রুখে দাঁড়িয়েছে। ভয়ে আর কেউ কাছে যায়নি। অত অত লোক দেখে সাপটাও তাড়াতাড়ি ঢুকে পড়েছে রমন মোড়লের খামারে। খামারের একদিকে গরুর গোয়াল, আর একদিকে পৃষ্ঠা 164। দুটো বড় বড় খড়ের গাদা। কোথায় যে সে ঢুকেছে কেউ কিছু বুঝতে পারছে না। রমন মোড়ল সবাইকে গালাগালি করছে, বলছে, মারতেই যদি না পারবি তো ওকে নামাতে গেলি কেন গাছ থেকে? কাঁদো কাঁদো হয়ে একটা লোক আমার পা দুটো জড়িয়ে ধরতে এলো। শুনলাম সে রমন মোড়লের ছোট ভাই। বললে, আমাকেই ওই সাক্ষাৎ জমের সামনে যেতে হবে হুজুর, গরু বাঁধতে হবে, গাই দুইতে হবে, খড়ের গাদা থেকে খড়ও টানতে হবে। এখন আপনি না বাঁচালে আমি তো গেলাম। অনেক করে বোঝালাম তাদের। বললাম, মানুষের ভয়ে ওরা লুকিয়ে লুকিয়ে বেড়ায়, তার উপর আজও দেখেছে এতগুলো মানুষ ওকে তাড়া করেছে। প্রাণের ভয়ে এখন ও যেখানে গিয়ে লুকিয়েছে সেখান থেকে সহজেও বেরোবে না। তোমার কোনো ভয় নেই। লোকটার বোধহয় বিশ্বাস হলো না। বললে, ওই তো রুগে আপনার উঠে বসেছে, আপনি চলুন হুজুর, সাপটাকে শুধু আপনি বের করে দেবেন। আপনি কড়ি চালতে জানেন, আমরা জানি। মনে মনে হাসলাম। কড়ি চেলে সাপ বের করেছি অনেক, কিন্তু কড়ি চালা টালা ওসব বাজে কথা। মন্ত্রতন্ত্র, কড়ি চালা, হাত চালা সব কিছু লোকজনের বিশ্বাসের জন্য। তবু বললাম, সবই জানি মোড়ল, কিন্তু ও সাপ আজ যদি কাউকে কামড়ায় তো আমি তার জীবনের জন্য দায়ী রইলাম। সাপ আর বাঘ কখনো এক জায়গায় বেশি দিন থাকে না, তারা খাওয়া সাপ তো থাকবেই না। এতক্ষণ দেখোগে, হয়তো তোমাদের খামার থেকেও সে পালিয়েছে। মোড়ল বললে, আগে না, পালাতে পারবে না, খামারের আশেপাশে আমরা লোক রেখে এসেছি। এই কথা বলতে না বলতেই একটা ছেলে ছুটে এসে খবর দিলে সাপটা বেরিয়েছিল, আমাদের দেখে আবার ঢুকে পড়ল। কোথায় ঢুকেছে আমরা দেখেছি। পৃষ্ঠা 165। ছেলেরা শুনলে না কিছুতেই, আমাকে ধরে নিয়ে গিয়ে জায়গাটা দেখিয়ে দিলে। তাদের দিয়ে প্রথমে একটা হাঁড়ি আনালাম, আর হাঁড়ির মুখে ঢাকা দেবার জন্য একটা সরা। বললাম, কেউ তোমরা মারতে পারবে না ওকে, সাপটাকে আমি জ্যান্ত ধরে নিয়ে যাব। ইয়াসিনের কথা তখন আমার মনে হয়েছে। তারা যে জায়গাটা দেখিয়েছিল
আমি জানি সাপ সেখানে নেই। কান পেতে শুনতেই তার নিঃশ্বাসের আওয়াজ পাওয়া গেল ঠিক তার উল্টো দিকে। পুরনো একটা খড়ের গাদার পাশে অনেকগুলো খোয়া ইঁট জড়ো করা হয়েছিল। সাপটা গিয়ে ঢুকেছিল তারই তলায়। ছেলেদের বললাম, তোমরা আস্তে আস্তে এই দিকের ইঁটগুলো সরাও। মস্ত এক লাঠি হাতে নিয়ে একজন জোয়ান ছোকরা ইট সরাবার জন্য এগিয়ে এলো, কিন্তু ইটে হাত দিতে গিয়ে সাপটার ফোঁস ফোঁস আওয়াজ যেই তার কানে গেছে, অমনি সে সেখান থেকে ছিটকে একেবারে 10 হাত দূরে গিয়ে চেঁচিয়ে উঠল, বাপস! যেরকম গর্জন করছে এক্ষুনিও তেড়ে এসে কামড়ে দেবে, আমি পারবো না ইট সরাতে। ছেলেদের অনেক করে বোঝালাম, বললাম, ওটা ওর রাগের গর্জন নয়, ওটা ওর ভয়ের দীর্ঘ নিঃশ্বাস। খুব যখন ভয় পায় তখন ওরা ওই রকম করে। আমি রয়েছি, তোমাদের কোনো ভয় নেই, আমি ওকে ধরে ফেলবো। হাতে আমার ছোট্ট একটা কাঠের টুকরো ছাড়া আর কিছু নেই। ওরা বোধহয় বিশ্বাস করতে পারলে না। আমি চাই ইটগুলো এমনিভাবে সরিয়ে ফেলতে যেখানে সাপটা একেবারে নিরাশ্রয় হয়ে যাবে, না পারবে মুখটাকে কোথাও গুঁজে ফেলতে, না পারবে লেজ দিয়ে কোনো কিছু জড়িয়ে ধরতে। ছেলেরা কেউ এগিয়ে এলো না, লাঠিসোঁটা নিয়ে দূরে দাঁড়িয়ে আস্ফালন করতে লাগলো। পৃষ্ঠা 166। মা এই সময় আমাদের দুজনের মুখের সামনে 2 কাপ চা নামিয়ে দিলেন। বললেন, সাপ ধরার গল্প আর শুনিসনি বাবা, ওসব শুনলে আমার গা ঘিন ঘিন করে। বাবা বললেন, তোমাকে তো শোনায়নি। মা বললেন, শুনতে আমি চাই না, কিন্তু ওকেই বা শোনাচ্ছ কেন? ওকেও কি নিজে পাটে বসাবে নাকি? না না, সব কিছু জেনে রাখা ভালো। মা বললেন, তোমার ওই সব বিদ্যেগুলো ওর না জানলেও চলবে। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। আমি কিন্তু তখন শোনবার জন্য অস্থির হয়ে উঠেছি। জিজ্ঞাসা করলাম, তারপর ইটগুলো কে সরালে? চা খেতে খেতে বাবা বলতে লাগলেন, আমাকেই সরাতে হলো। একটি একটি করে সরাতে সময় লাগলো অনেক। মাটির হাঁড়িটা হাতের কাছে এনে রাখলাম, ছেলেদের সাবধান করে দিলাম কেউ যেন ঢিলটিল না ছড়ে। নিজের বসবার দাঁড়াবার সুবিধা করবার জন্যে অনেকগুলো ইট সরিয়ে ফেললাম। সাপটাকে আমি দেখতে পাচ্ছিলাম। ভেবেছিলাম সেখানকার খান্দুই ইট সরাবো শেষে, কিন্তু সাপটাকে দেখতে পেয়েই বোধ করি একটি ছেলে চিৎকার করে উঠল, সরে যান, মুখ বাড়িয়েছে। কালিও নাগ, খুব তেজি সাপ। ছেলেটা যেই চিৎকার করেছে, সাপটাও দেখলাম সঙ্গে সঙ্গে ইঁটের ফাঁকে ফনা তুলে উঠে দাঁড়ালো। দাঁড়িয়েই মারলে এক ছোবল। ছোবলটা ফট করে লাগলো একটা ইঁটের ওপর। ভালোই হলো, ইঁট দুটো আগে সরিয়ে ফেললে সাপটা খেলবার জায়গা পেত। আমি আর 1 সেকেন্ডও দেরি করলাম না, ধরে ফেললাম সাপটাকে। ধরবার ভারী একটা মজার কায়দা আছে। ডান হাত দিয়ে মুখখানা চেপে ধরেই সঙ্গে সঙ্গে লেজটা ধরতে হয় বাঁ হাত দিয়ে, নইলে লেজটা যদি একবার সে হাতে, পৃষ্ঠা 167, জড়াতে পারে তো ব্যাস, আর রক্ষা নেই। এমন জোরে চাপ দেবে যে যত বড় জোয়ানই হোক, হাতের মুঠো তার আলগা হয়ে যাবেই, আর সঙ্গে সঙ্গে ছোবল মেরে দেবে বিষ দাঁত দুটো বসিয়ে। জিজ্ঞাসা করলাম, আপনি কি করলেন? লেজ ধরে তুলে ওদের মাথাটা নিচের দিকে করে বার কতক ঝাঁকানি দিলেই ওদের সর্বাঙ্গ শিথিল হয়ে যায়, সহজে আর মাথা তুলতে পারে না। সেই রকম করেই ওকে হাঁড়িতে পুরে নিয়ে এসেছি। কাল ইয়াসিনকে দিয়ে আসবো, বিষ দাঁত ভেঙে ও খেলা দেখাবে। পরের দিন সকালে বাবা নিজেই যাচ্ছিলেন ইয়াসিনের বাড়ি। আমি বললাম, আমি সঙ্গে যাব, সাপটাকে দেখব। বাবা বললেন, চল। মা এসে দাঁড়ালেন আমাদের কাছে। বললেন, লেখাপড়া কি তুই ছেড়ে দিয়ে এসেছিস নাকি? বললাম, না তো। মা বললেন, কতদিন পরে বাপের বাড়ি এসেছিস? ভেবেছিলাম 2-4 দিন থাকতে বলবো, কিন্তু যেরকম দেখছি তাতে তো বলতে ইচ্ছে করছে না। বাবা জিজ্ঞাসা করলেন, কেন? মা বললেন, বুঝতে পারছো না? বাপ বেটায় চললে সাপের হাঁড়ি নিয়ে ইয়াসিন সাপুরের বাড়ি, লোকে দেখলে কি বলবে বলো তো? আর এই কথা যদি রায় সাহেবের কানে গিয়ে ওঠে? উঠুক গে, আয়। বাবা জুতো পায়ে দিলেন, আমিও চললাম তার পিছু পিছু। সাপের হাঁড়িটা হাতে করে নিয়ে যেতে রাজি হলো না কেউ। এক টুকরো দড়ি দিয়ে হাঁড়ির মুখটা বেঁধে বাবা নিজেই সেটা হাতে ঝুলিয়ে নিলেন। বললেন, বেশি দূর নয়, চল। পৃষ্ঠা 168। পায়ে চলা মেঠো পথ ধরে মস্ত বড় একটা পুকুরের পাড়ে গিয়ে উঠলাম। ঘাটের কাছে একটুখানি পরিষ্কার জল, বাকিটা সব ঢলা ঢলা পদ্ম পাতা আর পদ্ম ফুলে ভরা। ওদিকে পাড়ের ওপর সারি সারি তালের গাছ। পদ্ম পাতার ফাঁকে ফাঁকে কয়েকটা পানকৌড়ি সাঁতার কাটছে, আর কয়েকটা শুধু ডুবছে আর উঠছে। বেশ লাগছিল দেখতে। দাঁড়িয়ে পড়েছিলাম। বাবার ডাক শুনে তাকিয়ে দেখি তিনি তখন অনেক দূরে চলে গেছেন। ছুটতে ছুটতে তার কাছে গিয়ে দেখি সুমুখে ছোট্ট একটা নদী। নদী না বলে খাল বলাই ভালো। বালির ওপর দিয়ে কাচের মতো স্বচ্ছ জলের ধারা ঝিরঝির করে বয়ে চলেছে। ওপারে কয়েকটা বড় বড় গাছ ছায়া ফেলেছে সেই জলের উপর। এপারে গাছ নেই,
সারি সারি শুধু ফসলের ক্ষেত, আর সেই ক্ষেতের পাশ দিয়ে চলেছি আমরা আঁকাবাঁকা পথ ধরে। কিছু দূর গিয়ে দেখি খালের একটা দিকে প্রচুর জল জমা হয়ে আছে, আর কয়েকজন চাষি সেই জল তুলে নালা কেটে খেতে নিয়ে যাচ্ছে। আমাদের দেখেই একজন বললে, পেন নাম গো মুকুজ্জেমশাই, কোথায় ধরলেন ওটা? বাবা বললেন, লোকপুরে। কে একজন বলে উঠল, এখানে ছেড়ে দেবেন না যেন। না, এটা ইয়াসিনকে দিতে যাচ্ছি। সামনে ইয়াসিনদের গ্রাম, পরিচ্ছন্ন একটি আমবাগানের ভেতর খানপুজিশেক মাটির ঘর। খালের একেবারে ধার ঘেঁষে ইয়াসিনের বাড়ি। উঠোনে একটি নিম গাছের তলায় ছোট ছোট মুরগির বাচ্চাগুলিকে বাঁশের একটি চুপড়ি চাপা দিচ্ছিল ইয়াসিন। বাবাকে দেখেই তাড়াতাড়ি এগিয়ে এসে বললে, সেলাম গুরুজি। হাঁড়িটা বাবার হাত থেকে নিয়ে বললে, খবর পেলে আমি নিজে গিয়ে নিয়ে আসতাম বাবু, আপনি কেন এত কষ্ট করলেন আমার জন্যে? পৃষ্ঠা 169। ঘরের কোণে একটি ন্যাড়া প্রাচীরের কোলে একটুখানি ছায়া পড়েছিল। সেইখানে গিয়ে হাঁড়িটা ইয়াসিন নামিয়ে রাখলে। সেলাম গো বাবুজি। পেছন ফিরে তাকিয়ে দেখি ভিজে কাপড়ে থমকে দাঁড়িয়েছে একটি মেয়ে। কাঁখে মাটির কলসিতে এক কলসি জল নিয়ে খাল থেকে সদ্য স্নান করে উঠে এসেছে বলেই মনে হলো। পিঠে এক পিঠ ভিজে চুল, ফর্সা গায়ের রং, আটসাট গরম। এ কি ইয়াসিনের বউ নাকি? বাবা জিজ্ঞাসা করলেন, ওষুধটা খেয়েছিলে? কেমন আছো এখন? টানা টানা চোখ দুটো তুলে মেয়েটি এক গাল হেসে বললে, খুব ভালো আছি। আপনার ওষুধ খেয়ে আমার সব ভালো হয়ে গেছে। কেন, মিয়া সাহেব আপনাকে বলে নাই? বাবা বললেন, না বলেনি। মেয়েটি বললে, কি গো, তুমি যে সাপ নিয়ে একেবারে মশগুল হয়ে গেলে, মোড়া দুটো বের করে দাও। ওরা দাঁড়িয়ে রইলেন যে। এই দেখো, আমি ভুলেই গিয়েছিলাম। বলেই ইয়াসিন ঘরের ভেতর থেকে বাঁশের মোড়া দুটি এনে নিম গাছের ছায়ায় পেতে দিয়ে বললে, বসুন। ইয়াসিনের বিবি সাহেবা ঘরের দিকে যেতে যেতে ফিরে তাকালো একবার, থমকে থামলো। মনে হলো কি যেন জিজ্ঞাসা করতে গিয়েও আর করলে না। ডাকলে, মিয়া সাহেব শোনো। বলেই সে ঘরে গিয়ে ঢুকলো। বাবার সম্মুখে মাটিতে উবু হয়ে বসলো ইয়াসিন। জিজ্ঞাসা করলে, সাপটাকে তো এখনো কামানো হয়নি? বাবা বললেন, না, বিস্তার ভাঙবার সময় পায়নি। খুব ভালো জাতের কালীয় নাগ, তুমি অনেক দিন খেলা দেখাতে পারবে। পৃষ্ঠা 170। ইয়াসিন বললে, বিষদাঁত আমি এখনই ভেঙে দিচ্ছি। এলেন যখন এত কষ্ট করে, আর একটু বসুন গুরুজি। বাবা বললেন, তোমার বিবি কী জন্যে ডাকছে তোমায়? যাও শুনে এসো কী বলছে। ইয়াসিন বললে, যাই, ভিজে কাপড়টা ছাড়ুক। এই বলে সে উঠে গেল তার বিবি সাহেবার কাছে। বিবি সাহেবা কি বললে শোনা গেল না, কিন্তু ইয়াসিন বললে, গায়েরই কেউ হবে, ওর তো শিষ্য সাকরেদের অভাব নেই। বলেই সে আমাদের কাছে এসে বললে, শুধু হচ্ছে আপনার সঙ্গের উটি কে? এই বলে সে আমাকে দেখিয়ে দিলে। বাবা বললেন, আমার ছেলে। আরে! ইয়াসিন অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল, আর তার বিবি সাহেবা ঘরের ভেতর থেকে বলে উঠল, ও মা, তাই নাকি? বিবি সাহেবা বেরিয়ে এলো। দেখো দেখি আজ আমার কত ভাগ্যি। এসো এসো, তুমি এইখানে এসো। বললাম, এই তো বেশ আছি, নিম গাছের তলায় সুন্দর হাওয়া বইছে। হাওয়া ওখানেও বইবে, তুমি এসো। বলে সে আমার কাছে এসে বললে, ওঠো। উঠে দাঁড়ালাম। যে মোড়াটায় বসেছিলাম সেই মোড়াটা সে তুলে নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল। বাধ্য হয়ে যেতে হলো তার সঙ্গে। বললে, ওরা এখন সাপটার বিষ দাঁত ভাঙবে, ওসব দেখো না, খুব খারাপ লাগবে। বললাম, সাপটাকে দেখবো যে। পৃষ্ঠা 171। ঘরের সম্মুখে পরিচ্ছন্ন ঢাকা দেওয়া বারান্দার উপর মোড়াটি পেতে দিয়ে বললে, বেশ তো, কামানো হয়ে যাক, ভালো করেই দেখবে। কথা কইবার লোক পাই না, বসো না, দুটো কথা কই। আমি একটু চা তৈরি করি, মুরগির ডিম খাও তো? সর্বনাশ, এ বলে কি? বললাম, না না, ওসব কেন, আমার হাতে খাবে না বুঝি? মেয়েটি তার সেই আয়ত চোখ দুটি তুলে আমার মুখের দিকে তাকালে। টানা টানা দুটি ভুরুর মাঝখানে কাঁচ পোকার একটি টিপ জল জল করছে। আমি বোধ করি বাবার দিকে তাকিয়েছিলাম। মেয়েটি বুঝতে পারলে। বললে, ভয় নেই, বাবাটি তোমার মহাদেব, নীলকণ্ঠ, ওর জাত বিচের নাই। বলেই সে জোরে জোরে বোধ করি আমার বাবাকে শুনিয়ে শুনিয়ে বললে, ও মুখুজ্জেবাবু, শুনছেন, ছেলে যে চা খেতে চাচ্ছে না। ওরা তখন সাপের হাঁড়িটা গাছের তলায় নিয়ে গেছে। ইয়াসিন একটা ন্যাকড়ায় জড়ানো কী সব যন্ত্রপাতি যেন বের করছে। বাবা বললেন, ইচ্ছে হয়তো খা, আর যদি ইচ্ছে না হয় তো খাসনি। চালার একদিকে দড়ির একটি শিকে ঝুলছিল, সেই শিকেই টাঙানো চুপড়ি থেকে কয়েকটা মুরগির ডিম বের করলে বিবি সাহেবা। বললে, কি ইচ্ছে হবে? বললাম, হবে। কয়লার উনুনটা গনগন করে জ্বলছিল, সেই উনুনের কাছে এসে বসল সে। পরনে একরঙা একটি শাড়ি,
কোমরে বেশ আঁট করে জলানো, পিঠের চুল মাটিতে লুটোচ্ছে। চায়ের জল চড়িয়ে দিয়েই সে ডিমগুড়ি পরিষ্কার করে ধুতে লাগলো। জিজ্ঞাসা করলে, তুমি তো বাবুর প্রথম পক্ষের ছেলে, তোমার আর ভাই বোন আছে? পৃষ্ঠা 172। বললাম, না, আমি একা। তোমার নাম কি? বললাম, আমার দুটো নাম। এখানে সবাই আমাকে শ্যামল বলে ডাকে। মেয়েটি ফিক করে একবার হাসলে আরও সুন্দর দেখায় তাকে। মুক্তোর মতো দাঁতের শাড়ি, তার ওপর গালে দুটি টোল পরে দেখলাম। ইয়াসিনের চেয়ে বয়স ওর অনেক কম। জিজ্ঞাসা করলাম, হাসলে যে? মেয়েটি মাথা নিচু করে বললে, আমারও দুটো নাম, একটা নাম শিবানী আর একটা নাম নূরজাহান। শিবানী? মুসলমানের মেয়ের নাম তো শিবানী হয় না? মেয়েটি মুখ তুললে, চাপা হাসি তার মুখে যেন লেগে রয়েছে। বললে, কে বললে আমি মুসলমান? আমি হিন্দুর মেয়ে। মেয়েটিকে দেখেই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল। বললাম, ইয়াসিন মিয়া তাহলে তোমাকে বিয়ে করেনি? মেয়েটি ঘাড় কাত করে বললে, হ্যাঁ, বিয়ে করেছে। বিয়ে না করলে আমি আসি কখনো? হিন্দুর মেয়ে হয়ে মুসলমানকে বিয়ে করলে? কেন করলে? মেয়েটি মুখ নামিয়ে কাজ করতে করতে আবার মুখ তুলে হাসলে। বললে, তুমি এখনও ছেলে মানুষ, কেন বিয়ে করে জানো না? থাক, তোমাকে সেসব কথা আর শুনতে হবে না। তুমি তোমার কথা বলো, আমি শুনি। সৎমা কেমন ভালোবাসে? আমি কিন্তু কিছুতেই তাকে ছাড়লাম না। বললাম, বলো, তুমি কেন বিয়ে করলে? তোমাকে বলতেই হবে। যদি না বলি? আমি খাবো না কিছু, চললাম। বলেই উঠবার ভান করলাম একটুখানি। পৃষ্ঠা 173। শিবানী বললে, বসো বসো, রাগ করো না, বলছি। বলেছিল সে তার জীবনের ইতিহাস। বলবার আগে সে কিন্তু আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল, তার আগে বলো, তুমি আমাকে ঘৃণা করবে না? বলেছিলাম, না, ঘৃণা করব না। তুমি বলো, বলো তুমি এখানে আসবে মাঝে মাঝে? বলেছিলাম, যদি এখানে থাকি তো আসবো। ওমা, তুমি এখানে থাকো না বুঝি? না, আমি থাকি আমার মামার বাড়িতে। তবু সে বলেছিল সে নাচতে জানে, গাইতে জানে। এই নাচ গানের জন্যই সে ঘর ছেড়েছিল। মুর্শিদাবাদের এক গ্রামে তার বাড়ি। ছেলেবেলায় বাপ মা মরে গিয়েছিল। বুড়ি এক পিসিমা তাকে মানুষ করেছে। তার রূপ ছিল, যৌবন ছিল, ছিল না শুধু তাকে ধরে রাখবার মানুষ। তাই সে কম বয়সেই পালিয়েছিল ঘর ছেড়ে। কত দেশ, কত জায়গা সে ঘুরেছে, কোথাও বেশি দিন টিকতে পারেনি। শেষে অনেক খাটের জল খেয়ে পান্না দাসীর ঝুমুরের দলে চাকরি নিয়েছিল। সেরা গাইয়ে, সেরা নাচিয়ে বলে তখন তার খুব নাম। পান্না দাসী নিজের মেয়ের মতো ভালোবাসত তাকে, বেশ শান্তিতে ছিল তার কাছে। কিন্তু শান্তিতে থাকতে ভগবান তাকে দিলে না। একদিন অশান্তির আগুন জ্বালিয়ে দিলে ওই ইয়াসিন মিনছে। ইয়াসিনের তখন ছোকরা বয়স, মাথায় বাবরি চুল, ইয়া চওড়া বুকের ছাতি, হাত দুটো লোহার মতো শক্ত। ঝুমুরের দল এখান ওখান ঘুরতে ঘুরতে বীরভূম জেলার ছোট একটি শহরের মতন জায়গায় বাসা বেঁধেছে। রাত্রিরে কাজ করে দুপুরে খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল সে দলের আরও 3টে মেয়ের সঙ্গে পাশাপাশি শুয়ে। হঠাৎ ঘুম ভেঙে গেল সাপ খেলানো তুবড়ি বাঁশির আওয়াজ শুনে। সবাই ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। শিবানীও গেল তাদের পিছু পিছু। দেখলে সাপের দুটো ঝাঁপি সামনে নামিয়ে রেখে বাড়ির উঠোনে ছোট একটা, পৃষ্ঠা 174, পেয়ারা গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াসিন তুবড়ি বাঁশি বাজাচ্ছে। মেয়েদের দেখে বাঁশি থামিয়ে বললে, সাপের খেলা দেখাবো। শিবানী এগিয়ে গেল, জিজ্ঞাসা করলে, কি নেবে? বলে যেই সে তার চোখের দিকে তাকিয়েছে, মাথাটি তার ঘুরে গেল। ইয়াসিনও তাকিয়ে রইল তার দিকে। বললে, যা দেবে। শিবানীর মনে হলো লোকটা যেন তার কতকালের চেনা। সাপের খেলা দেখানো হলো, কিন্তু কে দেখবে তখন সাপের খেলা? শিবানী তাকিয়ে আছে ইয়াসিনের দিকে, ইয়াসিনও ঘন ঘন তাকাচ্ছে শিবানীর দিকে। সেই সুযোগে একটা সাপ পালিয়ে যাচ্ছিল ঝাঁপি থেকে বেরিয়ে। মেয়েগুলো চেঁচিয়ে লাফিয়ে জাপটাজাপটি করে একটা বিশ্রী কাণ্ড করে তুললে সাপের ভয়ে। ইয়াসিন সাপটাকে ধরে ফেললে। সাপটাকে হাতে নিয়েই সে এগিয়ে এলো শিবানীর দিকে। শিবানী তখন বাঁ হাত দিয়ে চালার একটা খুঁটি জড়িয়ে ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে বললে, সাপটাকে রেখে এসো আগে। ইয়াসিন হাসতে হাসতে সাপটাকে ঝাঁপিতে ঢোকালে। শিবানীর আঁচলের খুঁটে বাঁধা ছিল একটা রূপোর টাকা। সেইটা সে ছুঁড়ে ফেলে দিলে ইয়াসিনের গায়ে। বললে, আর এসো না। বলেই সে তাড়াতাড়ি ঘরে ঢুকে উপুড় হয়ে শুয়ে পড়ল গিয়ে তার বিছানায়। সেদিন রাত্রে ঝুমুরের আসরে গান খুব জমে উঠেছে। শিবানী হঠাৎ তাকিয়ে দেখে আসরের একপাশে বসে আছে ইয়াসিন। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সে অসভ্যের মতো। ইয়াসিনের গায়ে জামা, পরনে ফর্সা ধুতি। তাকে আর তখন সাপুড়ে বলে চেনবার জো নেই। পেলা পড়ছে চারিদিক থেকে। ইয়াসিন তার পায়ের কাছে ছুঁড়ে দিলে একটা টাকা।
মনে হলো সে যেন তারই দেওয়া সেই রূপোর টাকাটি ফেরত দিলে। পৃষ্ঠা 175। তারপর ক্রমাগত সে ছুঁড়তে লাগলো টাকা, আধুলি, সিকি, দুয়ানি। কত যে দিলে কে জানে। এত পয়সা সে পেলে কোথায়? 3 রাত্রি ঝুমুরের আসর বসল। প্রতিটি রাত্রেই ইয়াসিনকে দেখা গেল ঠিক এক জায়গায় বসে, পেলাও দিলে সেই রকম করে। কিন্তু দিনের বেলা একদিনও সে সাপ খেলাতে এলো না। তার পরের দিন বিশ্রাম। ক্লান্ত হয়ে সারাদিন পড়ে ঘুমোলো শিবানী। রাত্রে সেদিন কাজকর্ম কিছু নেই। পরের দিন সকালেই সেখানকার ডেরা তুলে অন্য জায়গায় চলে যেতে হবে। পান্না দাসী সন্ধে থেকে তার মদের পাঁট নিয়ে বসল। কাজ যেদিন না থাকে সেদিন সে প্রাণ ভরে মদ খায়, তারপর বেহুঁশ হয়ে পড়ে পড়ে ঘুমোয়। মেয়েরা কেউ ওসব খায় না। সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়ল সবাই। শিবানীর খাতির একটু বেশি, আলাদা ঘরে তার বিছানা। একজন দাসী আছে সেবা করবার জন্য। কাজ যেদিন না থাকে তার গা হাত পা টিপে দেয়। সেদিন কিন্তু দাসী আর এলো না। পান্না দাসীর কাছে সেও বোধ করে একটু প্রসাদ পেয়েছে। খেয়ে দিয়ে শিবানী যখন ঘরে খিল বন্ধ করে শুলো তখন রাত্রি মাত্র 10টা। রাত জাগা অভ্যেস। এত সকাল সকাল ঘুম আসবে কেন? শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো ইয়াসিনের কথা। লোকটাকে সত্যিই সাপুড়ে? সাপুড়ে এত পয়সা পেলে কোথায়? কখন ঘুমিয়ে পড়েছিল কে জানে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল একটা ঝাঁকানি খেয়ে। খোলা জানলার পথে জ্যোৎস্নার আলো এসে পড়েছে বিছানায়। চোখ চেয়ে তাকিয়েই দেখে ইয়াসিন বসে আছে তার শিয়রের কাছে। ধর্মর করে উঠে বসে চিৎকার করতে গেল শিবানী। ইয়াসিন বললে, চুপ। ঘরের খিল খুললে কেমন করে? তুমি কি জন্য এসেছো এখানে? ইয়াসিন বললে, খিল কেমন করে খুললাম সেসব জানবার তোমার। পৃষ্ঠা 176। দরকার নেই। আমি এসেছি তোমাকে নিতে। তুমি চলো আমার সঙ্গে। তোমাকে জানি না চিনি না, তোমার সঙ্গে গিয়ে কি মরবো? তাহলে কি চাও তুমি? আমি মরি? তুমি মরবে কেন? ইয়াসিন বললে, তোমাকে ভালোবেসে। তুমি আমাকে ভালোবাসো? তোমার মনকে শুধু। শিবানী বললে, দূর দূর, তুমি সাপুড়ে। ইয়াসিন বললে, আমি সাপুড়ে নই। আমার জমি আছে, আমার বাড়ি আছে। তোমাকে এরকম করে ঘুরে বেড়াতে আমি দেব না। শিবানী বললে, আমি যদি না যাই? ইয়াসিন বললে, আমি তোমাকে জোর করে নিয়ে যাব। আর বেশি কথা বলবার সময় নেই। তোমার কি আছে নেবে তো নাও সঙ্গে, আর যদি না নেবে তো এমনিই চলো। কাউকে না জানিয়ে যাব? না। ইয়াসিন বললে, তুমি ছাড়া দল চলবে না। জানিয়ে গেলে ওই বুড়ি মাগি তোমাকে যেতে দেবে না, কান্নাকাটি করবে। গয়নাকাটি শিবানীর গায়েই ছিল। বাক্স খুলে কয়েকখানা কাপড় জামা আর টাকা করে নিয়ে সে বেরিয়ে পড়ল ইয়াসিনের সঙ্গে। সেই যাওয়া তার শেষ যাওয়া। ইয়াসিন শুধু সাপুড়ে ছিল না, সাপ খেলানো ছিল তার ছল। সাপের খেলা দেখাতে গিয়ে বড় মানুষের অন্দরমহলে ঢুকে আটঘাট সব জেনে আসতো। তারপর সুবিধে বুঝে রাত্রে গিয়ে চুরি করতো সেই বাড়িতে। চুরি ডাকাতি রাহাজানি ছিল তার পেশা। দুবার জেল খেটেছে ইয়াসিন। জিজ্ঞাসা করলাম, এখনও কি সে চুরি ডাকাতি করে নাকি? শিবানী বললে, না, আমাকে নিয়ে ঘর বাঁধবার পর ওসব কাজ তার। পৃষ্ঠা 177। বন্ধ করে দিয়েছি। ওর ভাবনা কি? 10 বিঘে জমি আছে, নিজের হাতে চাষ করে। তারপর চাষের কাজ যখন থাকে না তখন সাপের খেলা দেখায়। কালীয় নাগের বিষ দাঁত ভেঙে তখন তাকে ঝাঁপিতে পুড়েছে ইয়াসিন। সবাইকে চা আর ডিম সেদ্ধ খাইয়ে শিবানী বললে, দেখাও এবার তোমাদের সাপ। সাপটা বোধ করি কাতর হয়ে পড়েছিল একটু। ঝাঁপির ঢাকাটা খুলে ফেলতে সাপটা কুণ্ডলি পাকিয়ে মুখ গুজে পড়ে রইল। কিছুতেই মুখ তুললে না। বাবা বার কয়েক খোঁচা মারলেন হাত দিয়ে। খোঁচা খেয়ে সে ফোঁস করে উঠে দাঁড়ালো ফোনা তুলে। বার কতক ছোবল মেরেই আবার সে ফোনা গুটিয়ে ঢুকে পড়ল ঝাঁপির ভেতর। বাবা বললেন, এখন ওর যন্ত্রণা হচ্ছে, 4-5 দিনও ভালো করে মাথা তুলবে না। শিবানী বললে, যদি এখানে থাকো তো আবার এসো। বললাম, আসবো। বাইরে বেরিয়ে এসে বাবাকে বললাম, জঙ্গলের ওপারে যে স্কুলটা আছে ওখানে আজ একবার যাবেন আমাকে সঙ্গে নিয়ে? বাবা জিজ্ঞাসা করলেন, কেন? এইখানে পড়বো ভাবছি। রানীগঞ্জে কি হলো? জবাব দিতে পারলাম না, চুপ করে রইলাম। বাবা বললেন, বুঝেছি, কিন্তু রোজ এতটা পথ জঙ্গল পার হয়ে যেতে আসতে কষ্ট হবে না তোমার? বললাম, না।
এই শ্রুতিগ্রন্থটি দৃষ্টিহীন এবং কালি লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে রেকর্ড করা হয়েছে। এর কোনো বাণিজ্যিক ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।